এসব কি মেঘলা? এগুলো করার জন্য ভার্সিটিতে আসো? হ্যাঁ, ভার্সিটির স্যারদের সাথে ফ্লার্ট করতে আসো তুমি? তোমার বাবা মা কি এত কষ্ট করে তোমার পড়াশোনার খরচ দিচ্ছে এইসব করার জন্য? আসলে স্যার, আই এম সরি স্যার, আর কখনো এমন হবে না। তোমার মতো মেয়েরা শুধু বারবার সরি বলে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চায়, তবে সুযোগ পেলে আবারও তারা একই কাজ করে। তোমার মতো মেয়েদের চিনি আমি। হোয়াট ডু ইউ মিন স্যার? তোমাদের মতো মেয়ে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কি আপনাকে এমন কিছু বলেছি যার কারণে আপনি আমাকে খারাপ মেয়ে বলতে পারেন? তোমার কি মনে হয় যে আমি তোমাকে এমনি এমনি পুরো ক্লাসের সামনে এগুলো বলেছি? হ্যাঁ, তোমার বইয়ের মধ্যে আমার নামে এটা সেটা লেখা আছে, সেটা আমি দেখেছি একটু আগেই। সেই কথা না হয় বাদই দিলাম, কিন্তু ক্যান্টিনে বসে তোমার বন্ধুদের সাথে কি কি গল্প করেছিলে সেটাও আমি শুনেছি। বুঝতে পেরেছো তুমি? এবার আর আমার মুখে কোনো কথাই নেই। আমি এখন চুপচাপ বসে আছি, কারণ আমি নিজেও জানি আমি আমার বন্ধুদের সাথে তখন ক্যান্টিনে বসে কি কি আলোচনা করেছি। রুশান স্যারের ব্যাপারে আমি ওদের কি কি বলেছি সেটা এখনও মনে পড়ছে আমার। উনি নিশ্চয়ই সব শুনতে পেরে গেছেন। হায় হায়, এখন আমার কি হবে? উনি নিশ্চয়ই আমার বাবা মায়ের কাছে আমার ব্যাপারে এসব বলে দেবে। তখন তো আমার পড়ালেখা বন্ধ করে দেবে আমার বাবা মা। কেন যে আমি বন্ধুদের চক্করে পড়ে এসব বলতে গেলাম? তখন আমি আমার এক বন্ধু সিয়ামকে বলেছিলাম, দেখেছিস রোশন স্যার কত হ্যান্ডসাম, কি গুলুমুলু, দেখলেই মনে হয় প্রেম করি প্রেম করি। আরও কত কী যে বলেছি ওনার নামে, এগুলি উনি শুনতে পেয়েছে। ভাবতেই কেমন যেন লাগছে। আর এখন সেগুলো নিয়েই আমাকে কথা শোনাচ্ছেন। তারপর আবার আমার বইয়ের মধ্যে ওনার নামের উপরে লাভ লেখা, সেটাও দেখে ফেলেছে। কেন যে আমি আমার বইটা আজকে ওনার হাতে দিলাম? আমার তো মনেই ছিল না ওনার নামে আমি এত কিছু লিখেছি। ধুর, কত বোকা আমি! আমি এসব ভাবনায় ডুবেছিলাম, আর তখনই রুশন স্যার আমার উপরে চিল দিয়ে উঠল। মেঘলা, আই এম টকিং উইথ ইউ। মেঘলা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তোমার সাথে কথা বলছি, আর তুমি কোন দিকে তাকিয়ে ভাবনার জগতে হারিয়ে গেলে? আমি কিছু না বলে শুধু মাথা নিচু করে রইলাম আর রুশন স্যার এর বকাগুলো শুনতে লাগলাম। এই মুহূর্তে স্যারের সাথে কথা বলার মতো কোনো মুখ নেই আমার। তার কথার উত্তর দেওয়ার মতো আমার কলিজা নেই। তাই আমি চুপচাপ বকা খেতে লাগলাম। আর স্যার নন স্টপভাবে আমাকে বকা দিতেই লাগলো। আমাকে বকাবকি শেষ করে উনি চলে গেলেন ওনার পড়ানোর কাছে, আর আমি বসে বসে ওনার বকা হজম করতে লাগলাম। এই রোশন স্যার যে আমার একমাত্র ক্রাশ। ক্লাস শেষ হওয়ার পরে রোশন স্যার আলাদাভাবে কিছুক্ষণ কথা বললেন। আমি অবশ্য ওনার সাথে কথা বলতে একটু ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু উনি যেভাবে ধমক দিয়ে আমাকে দাঁড় করালেন, পড়ার আমার ওখানে থেকে চলে যাওয়ার সাহস ছিল না। দেখো মেঘলা, বাবা মা তোমাকে কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াচ্ছে যেন তুমি ভালো একটা চাকরি করতে পারো, কিন্তু তুমি যদি এখনই তোমার বন্ধুদের পাল্লায় পড়ে এরকম এরকম কাজ করতে থাকো তাহলে তোমার পড়াশোনার খুব ক্ষতি হবে। তুমি কি সেটা চাও? আই এম সরি স্যার, এরকম আর কখনোই হবে না। আমি কখনোই আর বন্ধুদের পাল্লায় পড়ে আমাদের ভার্সিটির কোনো টিচারের নামে এসব কোনো কথা বলবো না। ভেরি সরি স্যার, কিন্তু এসব নিয়ে প্লিজ আমার বাসায় কিছু বলবেন না। না না, এইসব কথা বাসায় বলে আমি তোমার ঝামেলা বাড়াতে চাই না। তুমি এসব থেকে এরপর থেকে দূরে থাকবে, সেটাই তোমার জন্য ভালো হবে। তবে স্যার, আমি যেটা বলেছি সেটা কিন্তু একদমই ভুল নয়। আপনি হ্যান্ডসাম আর ভালো মনের মানুষও বটে। হাসালে আমাকে। আমি এতক্ষণ যাব তোমাকে বকাবকি করলাম, পুরো ক্লাসের সামনে অপমান করলাম, তবুও কিনা তুমি আমাকে ভালো মনের মানুষ বলছো? আমি কিন্তু শুধু ভালো মনের মানুষ বলিনি স্যার, আমি কিন্তু আপনাকে হ্যান্ডসামও বলেছি, সেটাও নোটিশ করুন। এতক্ষণ যদি আমার জায়গায় অন্য কোনো টিচার থাকতো তাহলে কি তুমি ভেবেছো তোমার কি অবস্থা হতো? তোমার ভার্সিটি টিচারের সাথে ফ্লার্ট করেছো? আমি হেসে চলে আসলাম বাসায়। তারপর কিছুদিন আমার জ্বর উঠেছিল, তাই আর আমি ভার্সিটিতে ক্লাস করতে গেলাম না। কিন্তু আজকে সকালে জানতে পারলাম আজকে নাকি আমার বড় বোন নীলিমাকে বিয়ের জন্য দেখতে আসবে। তো দুপুর 2টার দিকে পাত্রপক্ষ আমাদের বাসায় আপুকে দেখতে আসলো। সবাই মিলে আপুকে আর ভাইয়াকে আলাদা করে কথা বলার জন্য চান্স দিল। কিছুক্ষণ পরে পাত্র জানালো তার পছন্দ হয়েছে, তারা আজকেই বিয়ে করিয়ে আপুকে নিয়ে যেতে চায়। আমি তো বেশ খুশি হলাম এটা শুনে, কিন্তু পরের খবরটা আর জানতে পারলাম না আমি। পাত্রের ছোট ভাই হচ্ছে আমার ভার্সিটির সেই রোশন স্যার। পাত্রপক্ষ জানিয়েছে তাদের আপুকেও পছন্দ হয়েছে, আর
আমাকেও পছন্দ হয়েছে, তাই তারা চাই রোশান স্যারের বড় ভাইয়ের সাথে আমার আপুর বিয়ে হোক আর রোশান স্যারের সাথে আমার বিয়ে হোক। কিন্তু এই খবর আমি জানার আগেই মা এসে আমাকে রেডি করিয়ে দিতে লাগলো। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বিয়ে তো হচ্ছে আপুর, তাহলে তুমি আমাকে কেন রেডি করাচ্ছ? বিয়ে তো তোর আপুর একার না, তোরও হচ্ছে। কি বলছো? আমার বিয়ে মানে? আমি তো সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম। তুই যে কলেজে পড়িস সেই কলেজের টিচার হচ্ছে তোর বর। আমার কলেজের টিচার মানে? কোন টিচার? কি নাম তার? কোন সাবজেক্ট পড়ায়? তার নাম রওশন আহমেদ আর তার বড় ভাইয়ের নাম আকাশ আহমেদ। কি বলছো কি মা? রোশান স্যার? রোশান স্যার তার মানে আমার বর হবে? কেন, তোর কি কোনো আপত্তি আছে এতে? যদি কোনো আপত্তি থাকে তো বল, আমি বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। না না মা, আমার কোনো আপত্তি নেই। আমি তো রোশান স্যারকে খুব পছন্দ করি। উনি তো আমার কলেজ লাইফের এক এবং একমাত্র ক্রাশ। বাহ, তাহলে তো হয়েই গেল। তোর যেহেতু পছন্দ আছে আর রওশনের পরিবারের লোকও তোকে বিয়ে করিয়ে নিয়ে যেতে চেয়েছে, তাহলে বিয়ের একদম পাকা। বিয়েতে আর কোনো সমস্যা হবে না। আমি রাজি মা, রাজি রাজি রাজি। ঢাক ঢোল পিটাও, আমি বিয়ে করছি, আমার বিয়ে হচ্ছে। হয়েছে হয়েছে, লাফালাফি নাচানাচি সব শ্বশুরবাড়ি গিয়ে করিস। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ভাবতেই পারছি না আমার বিয়ে হচ্ছে, তাও আবার আমার ক্রাশের সাথে। ওহ, ব্যাপারটা যে কি জমবে না, পুরো ক্ষীর। একই দিনে আমার বাবার দুই মেয়েরই বিয়ে হয়ে গেল। বাবা মাকে পর করে দিয়ে রাত 10টার দিকে আমি আর নীলিমা আপু সবার সাথে রোশান স্যারদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি কয়েকজন ছেলে আর মেয়ে মিলে বাসর ঘর সাজাচ্ছে। বাসায় যাওয়ার প্রায় 2 ঘন্টা পর আমাকে এক রুমে আর নীলিমা আপুকে এক রুমে বসিয়ে দিয়ে ওরা সবাই চলে গেল। ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। সাজানোর মধ্যে তাজা ফুল ব্যবহার করেছে, যে কারণে সারা ঘর ফুলের গন্ধ মম করছে। আমি বসে বসে ফুলগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাৎই রুমে কারো আসার আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম রোশান স্যার এসেছেন। আমি ফুলগুলো হাত থেকে নামিয়ে চুপচাপ বসে রইলাম। রোশান স্যার এসে আমাকে বলল, এই যে মেঘবতী, তোমার আর আমার যে বিয়ে হয়েছে এটা ভার্সিটিতে আবার মাইক লাগিয়ে অ্যানাউন্স করে দিও না। কেন কেন? তাহলে কি আর কোনো মেয়ে আপনার উপর ক্রাশ খাবে না, নাকি আপনার সাথে ফ্ল্যাট করবে না? তুমি যে এত তেড়া কথা বলতে পারো, আল্লাহ কি বলবো তোমাকে। কে আমার উপর ক্রাশ খেলো কে খেলো না সেটা আমার দেখার বিষয় না। তবে এখন যদি সবাই জানতে পারে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার আমি কাউকে কোনো রকম দাওয়াত দেইনি, তাহলে এটা নিয়ে সবাই অনেক কানাঘুষা করবে। সবাই ভাববে হয়তো অনেক আগে থেকেই তোমার সাথে আমার প্রেম চলছিল, কিন্তু আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে তোমাকে শুধু বকাবকি করেছি। হ্যাঁ, সেটা তো সত্যি কথা। আমি তো অনেক আগে থেকেই আপনার উপর ক্রাশিত। তবে আপনি যা বদমেজাজি মানুষ, তাই আপনাকে সামনাসামনি কখনো বলতে পারিনি। আমি মোটেই বদমেজাজি মানুষ নই। এবার তো আমার বউ হয়ে গেছো, কিছুদিন আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি অনেক আগে থেকেই জানি। কিন্তু আরও অনেক মেয়ে আছে যারা আমাকে পছন্দ করে, তাই বলে কি আমি সবাইকে বিয়ে করে নেব? এই না না, আমার সতীন লাগবে না। আমি একাই আপনার জন্য যথেষ্ট। আমি একাই আপনার নাকের পানি চোখের পানি এক জায়গায় করে দেব। আবার সতীন আনলে তো আপনি ইতিহাস হয়ে যাবেন। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা বুঝলাম। তো এখন তুমি আমাকে তোমার সম্পর্কে বলো। আমার সম্পর্কে আবার আমি কি বলবো? আপনি বলুন আপনার সম্পর্কে। আপনার সম্পর্কে তো আমি তেমন কিছুই জানি না। ওয়েল, আমি হচ্ছি রোশান আহমেদ। আমি তোমার ভার্সিটির কেমিস্ট্রি টিচার। আর প্রিয় শখ হচ্ছে আমি বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ আর ভাত। এসব কি বলছেন আপনি? আমি কি আপনাকে এসব বলতে বললাম? আল্লাহ, কি আনরোমান্টিক জামাই পেয়েছি আমি। তো আর কি বলবো আমি? আমি বেশি কথা বলতে পছন্দ করি না। তো সো তুমি বলো, আমি শুনতে রাজি আছি। জানেন আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। আমি চেয়েছিলাম যেন আমার বিয়েটা খুব ধুমধাম করে হয়। আমি বিয়ের রাত নিয়ে কত স্বপ্ন সাজিয়েছি জানেন কিছু? তো বলো তোমার স্বপ্নের ব্যাপারে, আমি পূরণ করে দেই। আপনি আর কি পূরণ করবেন? আপনি তো আগে আমার ধুমধাম করে বিয়ে করার স্বপ্নটাকে শেষ করে দিয়েছেন। তো এবার বিয়ের রাতের স্বপ্নটা সত্যি করে দেই নাকি বলো?
এটা বলে রোশন স্যার ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। উনি এতক্ষণ ঘরে থাকা ডিভানের উপরে বসেছিলেন আর আমি খাটের এক পাশে বসে কথা বলছিলাম। এবার ওনাকে উঠে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি আস্তে আস্তে পেছনে সরে যাচ্ছিলাম আর উনি আমার দিকে এগিয়ে আসছিলেন। ও মা মেঘবতী, ভয় পাচ্ছ কেন? এদিকে আসো, তোমার স্বপ্ন পূরণ করে। এই যে মিস্টার, আমার এইসব স্বপ্নের কথা আমি বলিনি, আমি অন্য স্বপ্নের কথা বলেছি। বিয়ের রাতে স্বামীর আদর পাওয়া ছাড়াও আরো স্বপ্ন থাকে নাকি মেয়েদের? জি স্যার, থাকে। তো এখন আপনি আমার থেকে 1 ফুট দূরত্ব বজায় রেখে বসুন, আমি আপনাকে আমার স্বপ্নের ব্যাপারে বলি। জি ম্যাডাম, বলুন শুনি আপনার স্বপ্নগুলো কি কি। আমি চেয়েছিলাম আমার স্বামীর সাথে বারান্দায় বসে চন্দ্র বিলাস করব, রাতের খোলা আকাশের নিচে স্বামীর হাতে হাত রেখে হাঁটবো, স্বামীর পছন্দের রঙের শাড়ি পরে তার সামনে এসে দাঁড়াবো। সিরিয়াসলি? এগুলো মানুষের বিয়ের রাতের স্বপ্ন হয়? আচ্ছা, কাছে আসা নিয়ে কোনো স্বপ্ন নেই? সেটা তো আপনার হাতে, আপনি যেভাবে বলবেন কাছে আসা সেভাবেই হবে। তাহলে এখন চলো বাইরে যাব। আর না না, দাঁড়াও, আগে হালকা আকাশি রঙের একটা শাড়ি পরে আসো। আমি আমার সাথে আনা লাগেজ থেকে একটা হালকা আকাশি রঙের শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। আর রোশন স্যার ঘরের মধ্যেই পাঞ্জাবি খুলে একটা মেরুন কালারের টি শার্ট পরে নিল। আমি শাড়িটা পরে রুমে গিয়ে ওনাকে দেখলাম, উনি তখন প্যান্ট পরছিল। আমি গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। হুট করে উনি এসে আমার কাঁধের নিচের থুতনিটা রেখে আয়নার দিকে তাকালেন, তারপর বললেন, মেঘবতী, তুমি খুব সুন্দর। মোটেই না, কারণ আমি যদি সুন্দর হতাম তাহলে আমার এতদিনে অনেক বয়ফ্রেন্ড থাকতো, কিন্তু আমার তো পুরো 20 বছরের জীবনে একটা বয়ফ্রেন্ড জুটলো না। সুন্দর হলেই বুঝি প্রেম করতে হয়? হয়। আসলে আমি অনেক 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 সুন্দর। আমাদের ভার্সিটির বেশিরভাগ মেয়েই আপনার উপর ক্রাশিত, সেটা কি আপনি জানেন? জি ম্যাডাম, আমি জানি, কিন্তু আমি কখনো এসবে পাত্তা দেইনি, তাই কখনো আমার একটা গার্লফ্রেন্ডও হয়নি। কি, আমি আপনার বউ আর আমি আপনার গার্লফ্রেন্ড? ইয়েস মেঘবতী, আপনি আমার বউ আর আপনি আমার গার্লফ্রেন্ড। আপনার আগে আমি কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি। আপনি আমার প্রথম ভালোবাসা। সে না হয় বুঝলাম, কিন্তু আমি তো বিয়েতে রাজি হয়েছিলাম কারণ আপনি আমার ভার্সিটির ক্রাশ। আপনি কেন এই বিয়েতে রাজি হলেন? আপনি তো বিয়েতে আপত্তিও করতে পারতেন, যেহেতু আমি আপনার স্টুডেন্ট। ওই যে বললাম, আপনি আমার প্রথম ভালোবাসা। আপনি যেদিন ভার্সিটিতে প্রথম ভর্তি হতে আসলেন সেদিনই আপনাকে দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু আপনি আমার ছাত্রী বলে কখনোই আমি সেদিকে পা বাড়াইনি। কিন্তু আজকে যখন আমার হাতের সামনে সুযোগটা চলে আসলো তখন আর সেই সুযোগটা ছাড়তে চাইনি। ও মা গো, কি বলছেন? সত্যি? তার মানে আপনি যেমন আমার ক্রাশ তেমনি আমিও আপনার ক্রাশ? এটাকে ক্রাশ বলে না, এটা হচ্ছে প্রথম দেখাতে ভালোবাসা। ওয়াও, আমি ভাবতেও পারছি না আমি এত লাকি। তার মানে আমার বিবাহিত জীবন খুব খুব সুখের হবে। অবশ্যই সুখী হবে। বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, শারীরিক জীবন, মানসিক জীবন সব কিছুই আপনার। এখন শুধু সুখ আর সুখ, কারণ আপনার জীবনে রোশন আহমেদ এসেছে। তার মানে লুকিয়ে লুকিয়ে আপনিও আমাকে ভালোবাসতেন, শুধু শুধু সবার সামনে আমাকে বকলেন। আমি কতটা অপমানিত হয়েছিলাম। সেটা তোমার পাওনা ছিল। তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে ভার্সিটির স্যারদের নিয়ে এমন কথা বলবে আর তারা তোমাকে কিছু বলবে না, সেটা কি হয়? তাছাড়া সেদিন যখন তুমি তোমার বন্ধুদের সাথে এসব বলছিলে তখন আমার সাথে রিয়া ম্যাডামও ছিলেন। আমি যদি তোমাকে কিছু না বলতাম উনি তো ভেবেই নিতেন যে আমি তোমাকে এই ব্যাপারে আশকারা দিচ্ছি, তাই বাধ্য হয়েই আমাকে তোমায় বকতে হয়েছে। বুঝেছি, সেটা নিয়ে আর কোনো কথা বলতে হবে না। এখন আমি রেডি। আমরা কি এখন বাইরে যেতে পারি মিস্টার রোশন আহমেদ? ইয়েস প্লিজ। কিন্তু বাড়ির সবাই যদি দেখে আমরা এখন এই মুহূর্তে বাসা থেকে বের হচ্ছে তাহলে সবাই কি ভাববে? আরে গর্ধব মেয়ে, ঘড়িতে দেখো কয়টা বাজে। এই রাত 2টোর সময় তোমার মতো কেউ জেগে আছে না বাইরে যাওয়ার জন্য? সবাই ঘুমিয়ে গেছে। আমরা সদর দরজা খুলে বেরোবো, আবার এসেই দরজা লাগিয়ে দেব।
আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নেই, চলুন। আমি আর রোশন স্যার গেলাম বাইরে গিয়ে আমরা দুজন দুজনের মতো করে হাঁটছি। আমি ভাবছিলাম ওনার হাতটা ধরবো, কিন্তু পরে আমার আর সাহস করতে পারলাম না। বাসা থেকে একটু দূরে আসার পরে উনি নিজেই আমার হাত ধরলেন। আমি হেসে দিয়ে ওনার মুখের দিকে তাকালাম। তাকিয়ে দেখি উনিও আমার দিকেই তাকিয়ে আছেন। কি একটা লজ্জাজনক অবস্থা! আমি যার দিকে তাকিয়েছি সেও আমার দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা যে কেমন লাগে! আমি পরিস্থিতিটা সামাল দিতেই ওনাকে বললাম, এই যে স্যার, এভাবে তাকিয়ে থাকা বন্ধ করুন, আমার লজ্জা লাগছে। আশেপাশে দেখুন তো আইসক্রিমের দোকান খোলা পান কিনা, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম এনে দিচ্ছি, কিন্তু বর তোমার দিকে তাকালেও যে তুমি লজ্জা পাবে, এটা কেমন কথা হলো? ওফ, আপনি জানতো খালি লজ্জা দেন। ওরে আমার লজ্জাবতী বউ, যখন ক্যান্টিনে বসে বউদেরকে আমার সম্বন্ধে এসব বলছিলে, তখন লজ্জা কোথায় ছিল? আমাকে দেখলে নাকি তোমার বুকের তোমার হৃদয় স্পন্দন বেড়ে যায়? আমি তোমার দিকে তাকালে নাকি তোমার প্রেম প্রেম পায়? তাহলে এখন আমি যখন তোমার দিকে তাকিয়ে আছি তো লজ্জা লাগছে? হ্যাঁ, ধুর, আপনি যাবেন? যাচ্ছি। তারপর রোশন স্যার গেলেন আইসক্রিমের খোঁজে, আর আমি রাস্তার একপাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা মেয়ে আমার দিকে দৌড়ে আসছে, আর তার পেছনে একটা ছেলেও আসছে। মেয়েটা এসে আমার পেছনে লুকালো আর বলতে লাগলো যেন আমি তাকে বাঁচাই। মেয়েটার কথা শুনে ছেলেটা হাসতে লাগলো। ওই সিচুয়েশনে ছেলেটার হাসি একদম বাংলা মুভি ভিলেনের মতো লাগছিল। আমি বললাম, এই ছেলে, কে তুমি? মেয়েটাকে এভাবে তাড়া করছো কেন? এক্ষুনি এখান থেকে যাও, নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করব। আরে তুই আর কি করবি? আশেপাশে চেয়ে দেখ, শুধু দুই একটা দোকান ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস? দেখো, এখান থেকে যাও, নয়তো আমি এখনই আমার স্বামীকে ডাকবো, আর সে তোমার হাড্ডি দিয়ে টুকটুকি বাঁচাবে। ডাক তোর স্বামীকে, আজকে তোর সামনে তোর স্বামীকে মেরে কিমা বানিয়ে দেই। আমার স্বামী আসার জন্য অপেক্ষা করো, তারপর বুঝতে পারবি কে কাকে কিমা বানায়। তোর স্বামীর অপেক্ষা করতে যাবো কেন? ওই মেয়েটা এতক্ষণে পালিয়েছে। আমার আজকে রাতের শিকার তুই হয়ে যা। ওই মেয়েটার সাথে যা করতে চেয়েছিলাম সেটা তোর সাথে করব, চল। আমি পেছনে তাকিয়ে দেখি সত্যি মেয়েটা চলে গেছে। আমি মেয়েটার হেল্প করলাম, আর মেয়েটা কিনা আমাকে একা রেখেই পালালো। মানুষ যে বলে উপকারের ঘাড়ে লাথি, আসলে কথাটা সত্যি। রোশন স্যারও এখন আসছে না দেখে আমার বেশ ভয় লাগছে। এবার আমি একটু একটু করে পেছনে যাচ্ছি পালানোর জন্য, কিন্তু এর মধ্যেই ছেলেটা আমার হাত ধরে ফেললো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছ সুন্দরী, আমার রাতের রানী? আজকে রাতের জন্য তোমাকে আমি রানী বানিয়ে দেব, চলো আমার সাথে সোনা। ছেলেটা এই কথা বলেই আমাকে কাঁধে উঠিয়ে নিল। এদিকে আমি চোখ বন্ধ করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম, আর ছেলেটার পিঠে কিল ঘুষি দিতে লাগলাম। একটু পরে বুঝতে পারলাম আমি ছেলেটার কাঁধে আছি ঠিকই, কিন্তু এক পাও এগোতে পারিনি। পেছন থেকে কেউ ছেলেটার প্যান্টের বেল্ট ধরে টেনে আছে। আমি মাথা উঠিয়ে দেখলাম এটা আর কেউ না, রোশন স্যার। আমার ভয় অনেকটা কমে গেল। রোশন স্যারকে দেখে ছেলেটা আমাকে নামিয়ে রোশন স্যারকে মারতে লাগলো। রোশন স্যার উল্টো ছেলেটার হাত ধরে মুচড়ে দিল, আর আইসক্রিমগুলো আমার হাতে দিয়ে ছেলেটার মুখে একটা ঘুষি মারলো। এভাবে আমি ছেলেটার মার খাওয়া দেখতে থাকলাম, আর রোশন স্যার ছেলেটাকে মারতে মারতে বলতে লাগলো, শালা, আজকে বিয়ে করে বউ এনেছি ঘরে, আর তুই কি না তাকে রাতের রানী বানানোর জন্য নিয়ে যেতে চাস? তুই তোর এই জঘন্য হাত দিয়ে আমার বউকে হাত লাগিয়েছিস, আমার মেঘবতীকে। তোর এত বড় সাহস, আজকে তোকে আমি যে কি করব! এইসব বলতে বলতে উনি রাস্তার পাশে থেকে একটা ইট তুলতে গেল। ছেলেটা ওনার এই রূপ দেখে ভয়ে নিচে জান নিয়ে পালালো। উনি আর তার পেছনে করলো না, সোজা আমার কাছে এসে আমাকে একটা ঝাড়ি দিয়ে বলল, তুমি কি বলদ নাকি? একটা ছেলে তোমাকে নিয়ে যাবে আর তুমি চলে যাবে? একটু মারামারিও করতে পারো না? তাহলে আমার সাথে ঝগড়া লাগলে জিতবে কিভাবে? আমি তো ঘুষি মেরে তোমার নাক ভেঙে ফেলবো। কি, আপনি আমাকে মারবেন? আপনার এত বড় সাহস? দাঁড়ান, দেখাচ্ছি আমি কিভাবে জিতবো। বলে আমি আইসক্রিমগুলো হাতে নিয়ে রাস্তায় বসে পড়লাম। উনি বললেন, এটা কোন ধরনের পাগলামি মেঘবতী? চলো, বাসায় যেতে হবে। না, আমি যাব না। আপনি যদি কোলে করে নিয়ে না যান তাহলে আমি যাব না। আমি মোটেও তোমাকে কোলে তুলবো না এখন, কারণ আমি এখন অনেক রেগে আছি। আপনি রেগে থাকুন আর যাই করুন, আজকে আমাকে কোলে তুলে না নিয়ে গেলে আমি এখান থেকে উঠবো না।
ওকে ফাইন, ওঠো না, আমি চলে গেলাম। বলে উনি হাঁটতে শুরু করলেন। আমি ভয় পেয়ে গেলাম। উনি যাচ্ছে তো যাচ্ছেই, আবার দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, সত্যি কি কোলে না নিলে এখান থেকে উঠবে না? আমি এক কথা একবারই বলি, উঠবো না মানে উঠবো না। উনি বড় একটা শ্বাস ফেলে বড় বড় পায়ে আমার দিকে এগিয়ে আসলেন, এসে খপ করে আমাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলেন। আমি ওনার মুখটা দেখে হেসে দিলাম, আর চোখে উনি আমার হাসি দেখে বললেন, এভাবে হাসির তো কিছু হয়নি। বউকে কি বর কোলে নেবে না নাকি? বউয়ের জেদ তো বরকেই পূরণ করতে হবে নাকি? হাসি বাদ দিয়ে এখন আইসক্রিমটা একটু আমার মুখে দাও, গলে যাচ্ছে তো। দিচ্ছি গো জামাই, দিচ্ছি। এভাবে আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় গেলাম। গিয়ে যেই না বাসায় ঢুকেছি, দেখি কাজের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে আছে। রোশন স্যার ওনাকে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়তে বললেন। মেয়েটাও লজ্জা লজ্জা মুখে হাসতে হাসতে দরজা লাগাতে চলে গেলেন, আর আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। রুমে এসে আমাকে খাটে বসিয়ে উনি বললেন, এবার তো আপনার বিয়ের রাত নিয়ে যত স্বপ্ন ছিল সেই সব স্বপ্ন পূরণ করেছি। এবার কি আমি আপনাকে একটা কিস করতে পারি মেঘবতী? শুনুন তো, কী সব বলছেন আপনি? আমার লজ্জা লাগছে। আমার কাছে লজ্জা পেয়ে লাভ নেই মেঘবতী, আমি যে আপনার বর। ওয়েট, দরজাটা লাগিয়ে দিয়ে লাইটটা নিভিয়ে দিয়ে আসি। উনি তাড়াতাড়ি দরজা লাগিয়ে লাইটটা নিভিয়ে চলে আসলেন। আমি তখন লজ্জায় লাল হয়ে যাচ্ছি। উনি এসে আমার পাশে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, আর আমার কপালে একটা কিস করলেন। তারপর আমার ঘাড়ে একটা কিস করতেই আমি ওনাকে খুব জোরে খামচি দিয়ে ধরলাম। উনি আমার ঘাট থেকে মুখ সরিয়ে হেসে দিয়ে বললেন, এইটুকুতেই আমাকে বেড়ালের মতো খামচি মেরে যাচ্ছ? বাকি আর কিছু করলে না জানি তুমি আমাকে খামচে মেরেই ফেলো। আল্লাহ, মনে হয় বিড়াল মারার আগেই আমি মরে বিড়াল হয়ে যাব। এত কথা বলতে নেই বাসুরাতে, কাছে আসুন, দেখাচ্ছি কি করব। তারপর উনি আমার কাছে আসলেন। আমি ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। তারপর উনি আর আমি আস্তে আস্তে হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। 1 বছর পর। কি ব্যাপার মেঘ, কিটে কি এসেছে দেখি? দাঁড়ান তো, কিটা দাগ আসতে সময় লাগে, একটু সময় তো দিবেন নাকি? আরে আমি আর অপেক্ষা করতে পারছি না, টেনশনে আমার অবস্থা খারাপ হচ্ছে। আর একটু অপেক্ষা করুন শুধু। এই যে দেখুন দেখুন, দাগ হচ্ছে, দাগ হচ্ছে। 2 দাগ? এই 2 দাগের মানে কি রে ভাই? মানে আমি পাগল হয়ে যাব এবার। আমাকে বলো এই 2 দাগের মানে কি? আরে ইডিয়েট, বলো জামাই, 2 দাগ মানে উই আর প্রেগনেন্ট, আমরা বাবা মা হতে চলেছি। হোয়াট? সত্যি বলছো তুমি মেঘবতী? আমি আজ এত এত খুশি। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমাকে কোলে তুলে নিয়ে ঘুরতে ঘুরতে এগুলো বলল রোশন স্যার। তারপর আমাকে নামিয়ে দিয়ে বিছানায় বসিয়ে দৌড়ে নিচে চলে গেল এই খবরটা সবাইকে দিতে। উনি যে কতটা খুশি হয়েছেন তা ওনার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। এখন থেকে নিয়মিত সবাই আমার খেয়াল রাখে। আমার আপু আর দুলা ভাই এখানে থাকে না, তাই প্রেগনেন্সির সবটা সময়ে ওদের একবারের জন্য সামনাসামনি দেখতে পাইনি। আসলে আপুর বেবি নিতে সময় লাগবে, এটাতে যদি লোকে কথা শোনায়, তাই তারা একটু দূরেই থাকে। দেখতে দেখতে কেটে গেল 10 মাস। আজ আমার ডেলিভারি। রোশন স্যার বাইরে অপেক্ষা করছেন, আর আমি অপারেশনের কেবিনে। অনেক কষ্টের পর জন্ম নিল আমার রাজপুত্র। বাচ্চা হওয়ার কিছুক্ষণ পরে ডাক্তার রোশন স্যারকে ভেতরে আসতে দিলেন। উনি এসেই আমার কপালে একটা চুমু এঁকে দিলেন। তারপর হাসতে হাসতে বললেন, বাবা হয়ে গেলাম। কেমন অদ্ভুত না? এখনো মনে হয় সেদিন তুমি ভার্সিটিতে ভর্তি হলে, আর আজকে তুমি আমার বাচ্চার মা। আমি একটু মুচকি হেসে ওনাকে বললাম, শুধু অদ্ভুত না তো, অনেক অদ্ভুত। আর তার চেয়েও বড় অদ্ভুত ব্যাপার হলো, সেদিন তো আমি আপনাকে দেখে ক্রাশ খেলাম, আর আজকে আপনি আমার বাচ্চার বাবা। বলে আমরা দুজনেই হাসতে লাগলাম। আমাদের বাচ্চাটাও পাশের দোলনায় শুয়ে শুয়ে হাত পা নাড়াচ্ছে। উনি গিয়ে বাবুকে কোলে তুলে নিয়ে একটা চুমু খেলেন, আর আমার দিকে তাকিয়ে বললেন, ভালোবাসি মেঘবতী, খুব ভালোবাসি তোমাকে।